পারেননি, দেখেননি, বেশি লোক দেখেননি, কেননা কথাটা তাদের পছন্দ হয়নি। আমি বলেছি ওয়াকার এবং জয় মোদির গোয়ালের একই গোয়ালের গরু। ছি ছি ছি, এটা কথা হলো? এত বড় দেশপ্রেমিক জেনারেল তো জেনারেল সাহেবকে ডক্টর হাশমি তুচ্ছ তাচ্ছিল্য করেন। উনি দেশপ্রেমিক, উনি নাকি লক্ষ লক্ষ প্রাণ বাঁচিয়ে দিয়েছেন, উনি না থাকলে দেশে হাসিনা আরো অনেক মানুষ হত্যা করত। এবং উনি খুব সত্য কথা বলেছেন যে সেনাবাহিনী কোনো মানুষ হত্যা করেনি, মাত্র 5 জনকে আহত করেছে। তো তা সত্ত্বেও লোকে, যাদের স্মৃতিশক্তি যেটাকে বলে, মানে 24 ঘন্টা পরেই তারা 24 ঘন্টা আগের ঘটনা ভুলে যায়। এখন তো প্রায় 1.5 মাস হয়ে গেল, অগাস্টের 5 তারিখ, তো অনেক দিন হয়ে গেছে অনেকের জন্যই, সব স্মৃতি থেকে মুছে গেছে। ওয়াকার সাহেব এখন খুব ভালো মানুষ। এখন আমি কালবেলা থেকে জিনিসটা পড়ে শোনাই, কি জন্য হঠাৎ করে কুখ্যাত সজীবদের জয় এই দেশপ্রেমিক জেনারেল ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ জানাচ্ছেন, তাকে অভিনন্দন জানাচ্ছেন। কারণটা কি? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন বাংলাদেশের নির্বাচন আগামী 18 মাসের মধ্যে হওয়া উচিত বলে যে মন্তব্য করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তাতে তিনি সন্তুষ্ট হয়েছেন। প্রভু চাকরের প্রতি সন্তুষ্ট হয়েছে। সম্রাট তার সেনাপতির উপর খুব খুশি, তাকে এখন কিছু বকশিস দেবেন সুযোগ পেলে। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর রাতের দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানান জয়। সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া টাইম লাইনের বিষয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করে জয় আরো বলেন, আওয়ামী লীগের কাছে অন্তত এখন একটি প্রত্যাশিত টাইম লাইন আছে শুনে আমি খুশি। তবে নির্বাচন নিয়ে এই টাইম লাইন প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলেও মন্তব্য করে জয় বলেন, দেশের প্রাচীনতম ও বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশের প্রকৃত সংস্কার এবং বৈধ নির্বাচন করা অসম্ভব, ইত্যাদি ইত্যাদি। এখন বিলিয়ন ডলারের যে প্রশ্ন, যেটা আমি সবসময় বলে আসছি যে এরা হচ্ছে একই গোয়ালের গরু। ওয়াকারুজ্জামান এবং সজীব ওয়াজেদ জয় একই গোয়ালের গরু, তা না হলে শেখ হাসিনা ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান করত না, তাকে ব্রিগেডিয়ারও বানাতো না। ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, এই 3টা গন্ডি পার হয়ে ওয়াকারুজ্জামান ফুল জেনারেল হয়েছেন। এটা কি চারটিখানি কথা? শেখ হাসিনা কি, যার প্রতি বিন্দু মাত্র সন্দেহ আছে যে সে মোদি আওয়ামী পন্থী নয়, মোদি বা আওয়ামীর সমর্থক নয়, তাকে সেনাপ্রধান করবে, এত বড় গুরুত্বপূর্ণ পজিশনে বসাবে? যেমন বেনজির আহমদকে এমনি বসিয়েছিল। গোপালগঞ্জি এবং কট্টর আওয়ামী না হলে কি বেনজির আহমদ আইজি হতে পারত? এই প্রশ্নগুলো যদি আপনাদের মনে না আসে, একই কথা আমি বারবার বলছি, একই রেকর্ড বাজাচ্ছি, তবে ওয়াকারুজ্জামান কোন পরাজিত শক্তি নয়। ওয়াকারুজ্জামান দেশের এখন প্রকৃত শাসক। সুতরাং এই জিনিসটা বলার জন্যই আমি বারবার বলছি ওয়াকারুজ্জামান একজন বিশ্বাসঘাতক, এবং বিশ্বাসঘাতক না, হাসিনার জন্য তো তিনি অতি বিশ্বাসভাজন। ওয়াকারুজ্জামান একজন খুবই অনুগত, বিশ্বাসভাজন, বিশ্বস্ত গোলাম। শফিউদ্দিন যেমন ছিলেন এই একই মাল,
ভূঁইয়া, করিম ভূঁইয়া যেমন ছিলেন, একই জিনিস এই ওয়াকারুজ্জামান। এটা বোঝার কোন জন্য রকেট সায়েন্স না, এটা একটা 2 আর 2 এর 4, যেটা কালকে শিরোনাম ছিল আমার ভিডিওতে। অনেকেই মনে করেছে ডক্টর হাশমির বোধহয় ওয়াকারুজ্জামানের প্রতি একটা বিদ্বেষ আছে, বা না জেনে কথা বলছে। কাল বেলা তো আর আমার পত্রিকা না, এবং একটু আওয়ামী ঘরানারই পত্রিকা। আবেদ খানদের পত্রিকা মানে আওয়ামী ঘরানার পত্রিকা, সে পত্রিকার খবর। এটা কোনো জামাত ইসলামের পত্রিকা না যে জয়কে কলঙ্কিত করার জন্য বা জেনারেল ওয়াকারুজ্জামানকে একটু খারাপ ভাবে দেখানোর জন্য একটা অপচেষ্টা করেছে। এটা একটা সুষ্ঠু জার্নালিজম, একটা সুষ্ঠু খবর দিয়েছেন এইখানে। সুতরাং এই ব্যাপারগুলো যদি আপনারা চিন্তা না করেন, যেটাকে ক্রিটিক্যাল থিঙ্কিং বলে, যদি না করেন, তাহলে কিন্তু আপনাদের বা আমাদের সমষ্টিগতভাবে আমাদের ভাগ্য কিন্তু খুবই খারাপ। মানে ডক্টর ইউনূস একা দেশ রক্ষা করতে পারবেন না। তার ঘাড়ের উপর বসে আছে একদিকে শাহাবুদ্দিন চুপ্পু, আরেকদিকে ওয়াকারুজ্জামান, এবং এরা দুজনেই ভারতের আশীর্বাদ পুষ্ট, এবং এরা ব্যাংকিং করছে ওই জায়গায় যে বাংলাদেশের অ্যাভারেজ জনগণের স্মৃতিশক্তি খুবই দুর্বল, অতি দুর্বল, এবং তারা অতি ক্ষমাশীল। মাঝে বড় বড় চোর ডাকাত, বড় বড় চাঁদাবাজ, এরশাদের মতো লোক এখনো অনেকের কাছে। এরশাদ সাহেব রংপুরে যান, এরশাদের যদি আবার হঠাৎ করে জীবিত হয়ে চলে আসে, আবার তাকে লক্ষ লক্ষ ভোট দেবে। এরশাদের সেই বউ রওশন এরশাদকেও তারা ভোট দেয়। তার ছোট ভাই সেই জালিয়াত জিএম কাদের, তাকেও তারা ভোট দেয়। কারণ কি? স্মৃতিভংশ, নিশ্চয়ই স্মৃতিভংশ। এরশাদের জেল থেকে বেরোনোর কিছুদিন পরেই জেলখানার থেকে এরশাদ জিতেছিল, মনে আছে? সুতরাং এই যে একটা টিভি, একটা ইউটিউব চ্যানেল বসুন্ধরার কাছ থেকে চাঁদাবাজি করলো, যাদেরকে আমি বললাম বেশ্যার দালাল। এই ঘটনা যখন ঘটেছিল 2022 সালের মে মাসে, যখন তারা বসুন্ধরার কাছ থেকে চাঁদা চাইলো $6 লক্ষ, যেটা তারে কান্নাকাটি করে পরে ক্যামেরার সামনে স্বীকারও করলো। তাদের এখন মিলিয়নস অফ ফলোয়ার্স, মিলিয়ন লোক তার অনুষ্ঠান দেখে। বলবেন আমি হিংসা করি? আমি পয়সার জন্য ইউটিউব করি না। পয়সার জন্য ইউটিউব করলে আমি হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যেত। আমি দুঃখ করি, আমি সমবেদনা জানাই ওই সমস্ত লোকের যারা ওখানে অনুষ্ঠান করে কৃতার্থ হন, এবং যারা আঠার মতো লেগে থেকে ওই চ্যানেলের অনুষ্ঠান দেখেন। আমি তো মনে করেছিলাম ওই চ্যানেল বন্ধ হয়ে যাবে, কেউ দেখবে না। আমি একটু বোধহয় বেশি আশা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম। আমি মনে করেছিলাম ইয়াং জেনারেশন যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে এত বড় একটা ঐতিহাসিক ঘটনা ঘটালো, তারা নিশ্চয়ই আর ওই সমস্ত জায়গায় চ্যানেলে যাবে টাবে না, দেখবে না, তাদেরকে তারা ধিক্কার জানাবে। এই যে ভালোবাসার পাশাপাশি কিন্তু ঘৃণা বাস করে। আপনি যদি দেশকে ভালোবাসেন, তাহলে দেশের যারা শত্রু তাদেরকে সমপরিমাণ ঘৃণা করতে হবে, আরো বেশি ঘৃণা করতে হবে। এই ঘৃণার মাধ্যমেই আপনার ভালোবাসা, প্রেম, মানে ইনিও ভালো উনিও ভালো, এটা হচ্ছে সুবিধাবাদী লোকের কথা। যে আমি তো যে সরকার যখন আসে সেই সরকারপন্থী, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের ভোট দেই, বিএনপি আসলে বিএনপির সমর্থন করি, আমি তো কোনো দোষ করি না। ওই নীতি নিয়ে তাও চললে কিন্তু বাংলাদেশের কোনো উন্নতি হবে না। সুতরাং আমি এই যে ব্যাপারটা ঘটলো, সজীব অজের জয়, ধন্যবাদ জানাবো। কারণটা কি?
এই নেক্সাসটা আপনারা জাস্ট এই কালবেলার এই হেডলাইনটা নিয়ে 10 থেকে 12টা প্রশ্ন করেন নিজেদের। জয় কেন এই কথা বলল? জয়ের সঙ্গে কি ওয়াকারুজ্জামানের একটা সম্পর্ক আছে, এবং সেই সম্পর্ক কি শেখ হাসিনার প্রতি ওয়াকারুজ্জামানের যে আনুগত্য সেই জন্য? এটাকে এই জন্য যে ওয়াকারুজ্জামান শেষ মুহূর্তে হাসিনাকে বিমান বাহিনীর বিমানে করে ভারতে পাঠিয়ে দিল? তাহলে ভিতরে ভিতরে কি এই জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এরা কি আবার ভারতপন্থী হাসিনা বা আওয়ামী লীগের কাউকে এখানে ক্ষমতায় বসাতে চায়? সজীব অজিত জয় কি এখন স্বপ্ন দেখছে? যে প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে সমালোচনা নিয়ে এবার মুখ খুললেন ইউনূস। যা জানালেন চলুন জেনে আসি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, বর্তমান সরকার দেশে মানবাধিকার এবং বাক স্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তার সরকারের কোনো সমালোচনায় বিরক্ত হয় না, বরং সমালোচনার জন্য আমন্ত্রণ জানায় ডক্টর ইউনূস সরকার। বুধবার 25 সেপ্টেম্বর নিউ ইয়র্ক স্থানীয় সময় বিকেল একটি হোটেল অর্ধ ডজনের বেশি বিশ্বের শীর্ষ মানবাধিকার সংস্থার সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। এই সাক্ষাতে জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লব এবং গত 15 বছরের বেশি সময় ধরে শেখ হাসিনা সরকারের শাসনামলে চালানো নৃশংসতা এবং তিনি এগুলো তুলে ধরেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই সাক্ষাতে জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লব গত 15 বছর সময় ধরে শেখ হাসিনা সরকারের শাসনামলে চালানো নৃশংসতা, মানবাধিকার লঙ্ঘনের বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা হয়। শেখ হাসিনার আমলে প্রায় 3000-এর মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তের উপর গুরুত্ব আরোপ করেন মানবাধিকার সংগঠনের কর্মকর্তারা। এছাড়া তারা নিরাপত্তা সেক্টরে সংস্কার, সাইবার নিরাপত্তা আইন বাতিল এবং অধিকতর তদন্ত, একনায়কতন্ত্রের সময় বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের রাখা ডিটেনশন কেন্দ্রগুলোতে অবাধ প্রবেশাধিকার এবং জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানান। বৈঠকে 9 সদস্যের প্রতিনিধি দল নেতৃত্ব দেন রবার্ট এফ কেনেডি, হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালমার্ট এ ঘোষণা দেন। অ্যাগনেস ক্যালমার্ট বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত সবার কাছে একটি শক্তিশালী বার্তা পাঠানো যে বাংলাদেশ মানবাধিকার পরিস্থিতি বজায় রাখতে বদ্ধপরিকর একটি দেশ।